সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, 13টি সমঝোতার স্মারক সই। বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু, 28 জুন থেকে আবেদন শুরু। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত বেড়ে 164, জরুরি অবস্থা জারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন দেওয়া ইউ তাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুই নেতা বৈঠকে বসেন। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিওইউ তাইয়ে এ বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান। বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে 28 জুন থেকে। আজ নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী কথা জানিয়েছেন। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার 5টি ভিসা সেন্টার আবেদন গ্রহণ করবে। প্রায় 2 বছর বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দেওয়ায় ঢাকার সঙ্গে সৃষ্টি হয় টানাপোড়েন। তখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় ভারত। তবে সীমিত আকারে চালু ছিল মেডিকেল ভিসা। চলতি বছরের 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এই অবস্থায় দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার হিসেবে ঢাকায় আসেন। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশও করেন তিনি। পরে রাজধানীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার। গণমাধ্যমকে হাই কমিশনার জানান, পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী রবিবার 28 জুন থেকে চালু করা হবে। মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে। We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. ভিসা চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যাশা করেন ভারতীয় দূত। বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল, ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারে এই কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন হাই কমিশনার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পাসপোর্ট, বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা, আইন শৃঙ্খলা ও ভূমি, এই 5টি সংস্থাকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের 18টি খাত ও সেবার উপর পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে 10 দফা সুপারিশ প্রণয়ন করেছে সংস্থাটি। সেবা খাতে দুর্নীতি কমাতে এবং নাগরিক সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সমন্বিত কৌশলপত্র প্রণয়ন, সরকারি সেবার পূর্ণ ডিজিটালাইজেশন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে টিআইবি। পাসপোর্টের সেবাটাকে কিন্তু মোটামুটি ডিজিটালাইজ করার কথা বলা হচ্ছে।
পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। এবং এই প্রতারণাটা করা হয় যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে, দালালদের যোগসাজশ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্য রেখায় অবস্থান করা 9 জনের মধ্যে 2 শিশু সহ 6 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। উন্মুক্ত স্থানে মানবেতর দিন পার করছেন বাকি 3 জন। এর আগে গত 14 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারী উপজেলার 2টি সীমান্ত দিয়ে মোট 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশু সহ অপর 9 জনকেও ফেরত নিয়েছে ভারত। বুধবার ওই 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নেয়। আজ ভোর থেকে তাদের আর দেখা যায়নি। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন চর ও নিচু এলাকার কাঁচা সড়ক এবং মৌসুমি ফসলের জমি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ভোরে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1.05 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 1.02 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টের দুধকুমারের পানি 67 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্রের নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচেই রয়েছে। এদিকে পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি বৃদ্ধির সাথে বেড়েছে নদী ভাঙন। গাইবান্ধা থেকে সহকর্মী আতোয়ার রহমান রানা বিস্তারিত জানাচ্ছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরের জেলা গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু চরাঞ্চলের এলাকাগুলোতে নদী ভাঙ্গন তীব্র আকারে ধারণ করেছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের রসুলপুর এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। থাকলে নাহলে 10 কাঠা জমি চলে গেল, আরো ফার ধরছে সমানে ভাঙতিছে। আমি একটি আসি কাউলাকালি শুনে আসি দৌড়ি আসি এদিকে দাঁড়িয়ে থাকতে এক করে গেল, এটি নাহলে 15 কাঠা মাটি একদম চলে গেল। বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি, আজ আর ঘুম ধরে না, কখন নদী ভেঙে যায় আমরা বাল বাচ্চা বাঁচাবার পাই কি না পাই। এখন যদি আপনারা তাড়াতাড়ি নদীতে একটু বান্ধি দেন তাহলে আমরা বাঁচতে পারি। এই জমিটা আমার আজকে এখানে আমি সকাল থেকে বসে থাকতে আমার 1 বিঘা জমি চলে গেল। বোর্ড কেউ আসে নাই, কোনো খবর নিচ্ছে না। সকাল থেকে কিন্তু এই ভাঙ্গনটি তীব্র আকার কিন্তু ধারণ করেছে। এই নদীর পাশে অতিরিক্ত বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ড আসলে জিও ব্যাগ বা সিসি ব্লক না দেওয়ার কারণে কিন্তু এই নদী ভাঙ্গন দেখা দিয়েছে। 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই নদী ভাঙ্গনটি দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা এই নদী ভাঙ্গনের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করে জিও ব্যাগ চালানোর কিন্তু আশ্বাস দিচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 বিঘা জমি কিন্তু তারা আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। তো এই ছিল আমার কাছে নদী ভাঙ্গনের গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য। আগামী 28 জুন সারা দেশে একদিনে কমপক্ষে 2,40,00,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আরও বলেন, প্রথম রাউন্ড শেষ হলে পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডেও A+ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে তথ্যে ঘাটতি রয়েছে। জিডিপির পরিমাণ বেশি দেখানোর জন্য সঠিক জনসংখ্যা বা শিশুর সংখ্যা জানা যায়নি। বিভিন্ন কারণে ডায়রিয়া হোক, হাম হোক, এসব কারণে যে শিশু মৃত্যুর হার ভিটামিন এর ক্যাপসুলের ফলে সেই শিশু মৃত্যুর হার কমে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা 1 বছরের কম বয়সী তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।
তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকদের অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক সেবীদের জন্য প্রতিষ্ঠা করা হবে আলাদা কারাগার। এই লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি। পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, গত বুধবার রাতে হঠাৎ করে লিজা আক্তার নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা না দেওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। পরে শ্রমিকরা মাওনা বরমী অঞ্চলের সড়ক ও মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.2 ও 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত এবং প্রায় 700 জন আহতের তথ্য পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এই ভূমিকম্পকে দেশটির গত 125 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে বিবিসি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। খেলার খবর, নারী টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথ সহজ হবে নিগার সুলতানা জ্যোতিদের। অসম্ভব না হলেও বাংলাদেশের জন্য কাজটা কঠিন। মাঠে নামার আগে বাংলাদেশকে পূর্ণ সম্মান দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার শেফালি ভার্মা। এফ গ্রুপে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেট রান রেটে আছে 4 নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট ভারত ও সাউথ আফ্রিকার। নেট রান রেটে ভারত 2-এ ও সাউথ আফ্রিকা 3-এ রয়েছে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। লিওনেল মেসি নাকি ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা আইকন কে, সেই বিতর্ক কখনো শেষ হবার নয়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলার পর আবারও নতুন করে আলোচনায় উঠেছে এই প্রশ্ন। আর্জেন্টিনার ভিন্ন দুই প্রজন্মে দুই মহানায়কের মধ্যে কে সেরা? সাবেকরা এতদিন 86 বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে এগিয়ে রাখলেও 2022 কাতার বিশ্বকাপের পর অধিকাংশ ফুটবল বোদ্ধা সেরা মানছেন মেসিকে। বুয়েন্স আইরেসের রাস্তায়, ক্যাফেতে কিংবা ফুটবল প্রেমীদের আড্ডায় এখনো একটাই প্রশ্ন, মেসি নাকি ম্যারাডোনা? মেসি আমাদের জন্য একজন আদর্শ, শুধু মাঠে নয় মাঠের বাইরেও। কিন্তু ম্যারাডোনা আমাদের পরিচয় তৈরি করে দিয়েছিলেন, তাই ব্যক্তিগতভাবে আমি ম্যারাডোনার দিকেই ঝুঁকবো। অনেক তরুণ সমর্থকের কাছে অবশ্য ছবিটা ভিন্ন। তারা বড় হয়েছেন মেসির খেলা দেখে। লিওর সাফল্য, নম্রতা আর দীর্ঘ পথ চলাই তাদের অনুপ্রেরণা। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে অসংখ্য শিরোপা জিতে মেসি গড়ে তুলেছেন এমন এক ক্যারিয়ার যা ফুটবল ইতিহাসে বিরল। আমি মেসিকেই বেছে নেব, কারণ আমি তার খেলা সরাসরি দেখেছি। তবে ম্যারাডোনার গুরুত্ব অস্বীকার করা যায় না। তিনি আর্জেন্টিনার ইতিহাসের বড় একটি অংশ জুড়ে রয়েছেন। কারো কাছে মেসি সাফল্যের
প্রতীক, কারো কাছে ম্যারাডোনা আবেগের নাম। কেউ শিরোপা দিয়ে বিচার করেন, কেউ মানুষের ভালোবাসা দিয়ে। সমর্থকদের মতে মেসি হয়তো জিতেছেন সবচেয়ে বেশি ট্রফি, কিন্তু ম্যারাডোনা ফুটবলের সীমানা ছাড়িয়ে হয়ে উঠেছিলেন সামাজিক ও আর্জেন্টাইন সংস্কৃতির প্রতীক। যদি শিরোপার কথা বলেন তাহলে অবশ্যই মেসি সেরা, কিন্তু যদি মানুষের ভালোবাসার কথা বলেন তাহলে ম্যারাডোনার সঙ্গে কারো তুলনা হয় না। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে দুটি নাম আজও সমান উজ্জ্বল। তাই আর্জেন্টাইনদের কাছে প্রশ্নটা হয়তো মেসি বা ম্যারাডোনা নয়, বরং ফুটবলের আকাশে জ্বলজ্বল করা দুটি অমলিন নক্ষত্রের গল্প। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু, 28 জুন থেকে আবেদন শুরু। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত বেড়ে 164, জরুরি অবস্থা জারি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।